শেষ চরিত্রের ঘ্রাণ লিখেছেন নূরজাহান আক্তার আলো। পর্ব ৬৭ বা শেষ পর্বের প্রথম অংশ। আমি সন্তান হারানোর ভার আর সইতে পারবো না। আমার ভেতরে সবটুকু শক্তি নিঃশেষ হয়ে গেছে। তুই এসব ছেড়ে দে, বাবা আছি তোর পাশে। সারাফাত চৌধুরীর উক্ত কথাটি শুনে কেন জানি সত্যর হাসি পেল। তার ঠোঁটের কোণে ব্যঙ্গাত্মক হাসি ফুটে উঠল। রুবাবকে ইশারায় পানি ভর্তি জগ দিতে বলে ধীর কণ্ঠে বলল, রাজনীতি রান্নাবাটি খেলা তা তো জানতাম না, এই ধরলাম, কিছুদিন মন ভরে খেললাম, তারপর ভালো লাগলো না ছুঁড়ে ফেললাম। বা দারুণ তো। তা মিস্টার শাহরিয়ার চৌধুরী আবেদন করেছেন, ভালো কথা। ওনারা কি মঞ্জুর করেছে? আমি যতটুকু জানি আপনার আবেদনটি মঞ্জুর হয়নি, হবেও না। তাহলে কিসের আশায় বাবার বিজনেস দেখার দিবাস্বপ্ন দেখছেন? আচমকা সত্য সূক্ষ্ম খোঁচা মারার কথায় সবাই চমকে তার দিকে তাকালো। ধারালো কথায় ভ্রুচোরা আপনা আপনি কুচকে গেল, অথচ সূত্রর চোখে মুখের বিকার নেই। কারো দিকে তাকানোর প্রয়োজন বোধও করল না। পূর্বের মতোই ধীরে সুস্থে খাওয়াতে মন দিল। বুঝু কয়েক জোড়া চোখ তার দিকে তাকিয়ে আছে, তবুও কোনো হেলদোল দেখা গেল না। কিছুক্ষণ পরে ঘাড় ঘুরিয়ে শ্যাম সৃজনের দিকে তাকালো। দুজনেই খাওয়া শেষে করে চুপচাপ বসে বড়দের কথা গিলছে। তাদের দিকে ভ্রু কুচকে তাকিয়ে পাঁচি দ্রুত তড়ি ঘুরে ঘুরে উঠে দৌড়ে পালালো। তখন সাফওয়ান চৌধুরী সূত্রের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়লেন, তুই শিওর আবেদন মঞ্জুর হয়নি? শিওর না হলে বলতাম না নিশ্চয়। তার মানে নির্বাচন হবে? হবে, এবং প্রার্থীকেও শেষ অবধি মাঠে থাকতে হবে। সূত্রর কথা শুনে সারাফাত চৌধুরী কিছুক্ষণ থম মেরে দাঁড়িয়ে রইলেন। কিনা তরি ডুবে গেল ছেলেকে ঘরমুখ করার একটাই দারুণ সুযোগ ছিল। তারপর কিছু একটা ভেবে পুনরায় মুখ খুললেন। সায়ন যখন চাইছে না, তখন এসবের প্রয়োজন নেই। নিজেদের অফিস আছে, ব্যবসা আছে, হালাল অর্থে পরিশ্রম করে দেবে। টাকার দরকার হলেও এসব আটকায়ও। আমার এত টাকার গরম নেই, টাকাও পড়েনি। তোমার ছেলে আমার কথায় রাজনীতিতে ঢোকেনি যে যখন যা হবে তার দায়ভার আমার ঘাড়ে চাপিয়ে দেবে। তোমার মেলা টাকা তুমি করো গিয়ে। আর তোমার ছেলে ফোন ধরছিল না দেখে আমাকে কল করে খবরটা জানানো হয়েছে। এই কথা শুনে বড়রা নিশ্চিন্ত মুখে দাঁড়িয়ে রইলেন। এবার কি হবে? তখন সূত্রশেষ লোকমা মুখে পড়ে ধীরে সুস্থে খেয়ে আবারও বলল, শাহরিয়ার চৌধুরী রাজনীতি ছেড়ে দিক, নির্বাচন না করুক, ব্যবসা হোক, তাতে আমার কোনো সমস্যা নেই, লাভও নেই। পয়েন্ট হচ্ছে তার প্রতিদ্বন্দ্বী সুযোগ পেলেই তাকে রাস্তায় শুয়ে গলায় ছুরি চালাতে দেরি করব না। রাজনীতি করা মানুষটা ক্ষমতার ছাড়া ডোরা সাপের মতোই বিষহীন। জায়গা মতো কামড়ালেও বিষ লাগে না। যখন এখন যেই দাপটে ঘুরে বেড়াচ্ছে, দুদিন পর থাকবে না। তখন তাকে মারতেও খুব একটা সমস্যা হওয়ার কথা না। সবাই ক্ষমতায় খেলা। আমার কথাগুলো জঘন্য লাগছে তাই না? লাগারই কথা। সত্য কথা বরাবরই তিতা কিনা। সত্য হয়তো আরও কিছু বলতো, কিন্তু তার আগেই সীতারা ব্যতিব্যস্ত হয়ে বললেন, তা কেন করবে? কি করেছে আমার সায়ন? সাঁতার রাজনীতি করবে না তাতেও দোষ। ওদের জানে কি মায়ার দয়ার কিছু নেই। একবার মারলো, আবার কেন মারবে? একথা বলে সীতারা চৌধুরী কাঁদতে লাগলেন। কতবার বলেছিল এসবে না রুখতে, শোনেনি ছেলেটা। আজ শুদ্ধর কথা শুনে সারাফাত চৌধুরী শুদ্ধর দিকে তাকিয়ে রইলেন। শুদ্ধ বুঝেও তাকালো না বাবার দিকে। ধীরে সুস্থে খাবার শেষ করে হাত ধুয়ে উঠে দাঁড়ালেন। রুমে যাওয়ার জন্য পা বাড়াতেই তখন সায়ন বলল, তুই নেই তো এর পেছনে? শুদ্ধ এতক্ষণ নিজেকে সামলালেও এবার আর রাগ দমাতে পারল না। আজকাল সবাই তাকে কোটির পেয়েছে, যে যেভাবে পারে বলতে শুরু করেছে। এমনিতেই মাথাটা গরম ছিল। সায়নের একখানা আগুনে ঘি ঢালার মতো কাজ করলো কথাটা। এতক্ষণ নিজেকে কথাকে সংবরণ করলেও এবার খাবার সিংহের মতো গর্জে উঠল। কে কাজ নেই আমার? এত সস্তা ভাবো আমাকে? তোমার যদি এত সমস্যা হয়, রাজনীতিতে ঢুকেছিলে কেন? এখন পিছিয়ে বীরত্ব দেখানো হচ্ছে। এই বীরত্ব আগে কেন দেখাওনি? আচ্ছা, একটা কথা বলো তো, আমি তোমাকে বলেছিলাম রাজনীতি করতে, বলেছিলাম নির্বাচনের ভূত মাথায় নিতে। যখন যা করেছো নিজের সিদ্ধান্তে করেছো, তাহলে আমি আর আমার বউ বাচ্চা সাফার করব কেন? বলো কেন? আজকে কথা যখন উঠলই আমার সব প্রশ্নের জবাব চাই। বলো, তোমার রাজনীতি, তোমার নির্বাচনে আমরা কেন সাফার করেছি, কেন করব? ভালো, তোমার ভালো লাভের আশায় পিছিয়ে যাচ্ছে। ভবিষ্যতে তোমার রাজনীতির রোশানলে পড়বো না, এর গ্যারান্টি দেবে? কারো জীবনের গ্যারান্টি কেউ দিতে পারে? আর বর্তমানকে পাশ কাটাবে কিভাবে? তোমার প্রচার করাতে গিয়ে আমি কালার খেয়ে বসে আছি। তোমার স্বপ্ন পূরণ করতে মাঠে নামলাম, পুরোদমে প্রচার করে সকলের নজরে পড়লাম, কোনের হুমকি পেলাম। এখন তুমি এসে বলছো নির্বাচনই করবে না? বাহ, কি দারুণ আবদার! করবে না যখন হাসপাতালে বারণ করনি কেন? কেন কুকুরের মতো খাটিয়ে নিলে? মানুষ মনে হয় না আমাকে? আমি সস্তা না? বলতেই বিপদ আপদে সবার আগে ছুটে বলি। এই মূল্য দিলে? এটাই তোমার বোনের ত্যাগের প্রাপ্য? সায়নী উপস্থিতি সকলে হতভম্ব হলো। সত্যি রাগান্বিত মুখে পানে তাকিয়ে রইল। রাগে ছেলেটার ফর্সা মুখটা থমথম করেছে।
তার দিকে তখন যখন প্রশ্ন উঠেছে, সেও আজ থামবে না। এতদিন নিজের কথা ভেবে না ভেবে যত বিপদ আপদ একা হাতে সামলিয়েছে, অথচ এখন অনায়াসে তার দিকে আঙুল তোলা হচ্ছে। সে পকেট থেকে ফোন বের করে রেকর্ডিং অন করলো। এক মধ্যবয়সী লোক সূর্যকে সরাসরি অফার করেছে সূর্য যেন রাজনীতির মাঠে নামে, দরকার হলে সূর্যকে মন্ত্রীর আসনেও বসাবেন। এই জন্য যখন যা করা লাগবে উনি নিজে সব করবেন। কথাখানা সে যেন ভেবে দেখে। এরপরে রেকর্ডিং ছিল, কেউ থ্রেট দিয়েছিল সূর্যকে সূর্য তলে না এলে সায়নের পূর্বের একটা ভিডিও ছেড়ে দেবে। ভিডিওটা হচ্ছে এক নির্জন রাস্তায় সায়ন কাউকে জবাই করেছে। শীতল খুন করে জেল খেটে বের না হতেই যদি সায়নের এই ভিডিও ফাঁস হলে কেমন হবে? চৌধুরীরা মাথা তুলে পট খাতে চলতে পারবে তো? বুক ফুলিয়ে নিজেদের শিক্ষার গর্ব করতে পারবে তো? প্রচার চলাকালীন যেভাবে একের পর একটা হুমকিও এসেছিল, শুধু তাই নয়, 2বার বাড়িতে সাথে কাফন পার্সেল পাঠানো হয়েছে। তার নামে ওরও চিঠিও এসেছিল যে সায়ন নির্বাচনে জিতলে সূত্র মাথা কাটা উপহার পাবে অন্যরা। তাও থামেনি সে, বরং জানপ্রাণ দিয়ে প্রচার চালিয়ে গেছে। আর এতে তার ফেস হাইলাইট হয়ে গিয়েছে। অন্যরা বুঝে গেছে সায়ন সিংহ হলে তার ছোট ভাইও ধূর্ত বাজ পাখি। সময় সুযোগ বুঝে নিশানাই চুরে শিকার তুললেও ওস্তাদ এ ছেলে। একে একে সব রেকর্ড অফ হতেই সদ্য পুনরায় বলল, এতদিন রাজনীতির দোহাই দিয়ে অনেক দায়িত্ব এড়িয়ে গেছো। সেসব দায়িত্ব আমার ঘাড়ে এসে পড়েছে। ভাই আমার দায়িত্ব আমার ভেবে সেসব সামনে এসেছি। যত ঝড় গেছে নির্ভয়ে বুক পেতে দাঁড়িয়ে আছি, কারণ পরিবার আমার, আমার ভাইয়ের স্বপ্ন পূরণ করার দায়িত্ব আমার। আমি কখনো চাইনি হেরে যাও, পিছিয়ে পড়ো। তাই শীতলের এই অবস্থাতেও প্রচার চালিয়ে গেছি। আমি বাবা হতাম, আমারও একটা সন্তান হতো জানো। বলেছে কেউ, সেই সন্তান কেউ হারিয়েছে। যখন বিপদ চারদিক থেকে ঘনিয়ে এসেছে, তখন আমার সন্তানকে হারিয়েছি। সেই সন্তানকে কবর দিয়ে উঠতেই কল এসেছে, রবির লোক আজমকে মেরেছে। তখন ভঙ্গ হৃদয় নিয়ে তোমার পার্টি অফিসে সামলাতে গিয়েছি। পাবলিক যেন তোমাকে সাপোর্ট থাকে, প্রতিনিয়ত সে চেষ্টাই চালিয়েছি। অথচ তুমি আজকে চুটকিতে আমার সব কষ্টটুকু পায়ে পিষে দিলে, বাবার আদর্শ সন্তান হতে উঠে পড়ে লাগলে। অথচ ওইসব ছাইপাস না করে যদি লাভেও সময়টুকু ব্যয় করতাম, তাহলে অর্থ সফলতা হাতে মুঠোই থাকতো। শুধু তাই নয়, তোমার রক্ষার্থে আমি নিজেও নাই অন্যায় অনেক কিছু করে ফেলেছি। সেসব সূত্র ধরে কেউ আমাকে শ্যুট করলেও অবাক হওয়ার কিছুই নেই, আমি প্রস্তুত। তুমি সাধু সেজে বাপের অফিসে বসতেই পারো, যাও বসো। আমাদের ভালো চাওয়ার অজুহাতে পিছিয়ে যেতেই পারো, তাই যাও। আমরা ভাই ভাই করে এতদিন না হয় সাফার করেছি, আরও করব। আরেকজন তো ভাইকে বাঁচাতে কোন করে জেল খাটছে, স্বেচ্ছায় খুনির তকমা নিয়ে খুব সুখে দিন কাটাচ্ছে। জেল থেকে বের হয়ে বিধবা হবে না হয়, তাতে কি? তাছাড়া খুন করেছে, একা একা জেল খাটছে, বাবাকে হারিয়েছে, অনাগত সন্তানকে হারিয়েছে। এসব শোক একে একে কাটিয়ে উঠেছে। ধীরে ধীরে বিধবার শোকটাও কাটিয়ে উঠবে ইনশাল্লাহ। বলতেই সায়ন চিৎকার করে কান্না বেজে সুরে বলল, থাম ভাই, দোহাই লাগে, আর বলিস না। আল্লাহর কসম করে বলছি, তোদের ভালোর জন্য এই সিদ্ধান্ত নিতে চেয়েছিলাম। আমি বুঝতে পারিনি এর আগে পিছুও এত কিছু। বোনকে ওই অবস্থায় দেখে মাথা কাজ করছিল না, সহ্য করতে পারছিলাম না আমি। ভেবেছিলাম রাজনীতির জন্য এত কিছু, রাজনীতি না করলে যদি সব ঠিকঠাক হয়, যদি তোরা ভালো থাকিস, এছাড়া আর কিছুই না। এতটুকু বলে সায়ন বাহুতে মুখ লুকিয়ে শব্দ করে কাঁদতে লাগলো। শুধু দেখেও থামল না, বরং হন হন করে উপরে চলে গেল। সায়ন কতবার ডাকলেও শুনল না, পিছন ফিরে তাকালেও না। এমতো অবস্থায় বাকিরাও কিছু বলার ভাষা খুঁজে পেল না। সকলে ভেবে দেখলেন সূত্র প্রতিটি কথার যুক্তিযুক্ত। সায়ন ভেবেছিল ভবিষ্যৎ নিয়ে আর সূত্র বর্তমান নিয়ে, কিন্তু ঝোঁকের বসে বাকিরা ভুলেই বসেছিল। বর্তমান সুন্দর হলে তবেই না ভবিষ্যৎ উজ্জ্বল হয়। আগে গাছ লাগাতে হয়, তারপরে না সুমিষ্টি ফলের আশা করতে হয়। আর রাজনীতি জিনিসটা জটিল ধাঁধার মতো, এখানে পা রাখলে সহজ হলেও সময়ের ব্যবধানে সেটা অদৃশ্য শক্তপোক্ত শেকলে পরিণত হয়। দিনকে দিন সেই শেকল পাকাপোক্ত হয়, ছাড়তেও থাকে নিজের মতো করে। কিন্তু সময় পেরিয়ে গেলে সেই শেকল চাইলেই ভাঙা যায় না, নিজে মুক্ত হয়ে ফেরা পথ থাকে না। দুপুরের পর রুম থেকে বের হয়নি সূত্র, কারোটাকে সাড়াও দেয়নি। বিকেলের দিকে হাসানের জরুরি কল পেয়ে দেখা করতে যাচ্ছে। অর্ক, কামরান, সান্ডি তিনজন যাবে হাসানের ছেলের জন্য উপহার কিনতে। বেশ কিছুদিন হয়েছে হাসানের একটি ছেলে হয়েছে। নানান ঝামেলায় বউটাকে এক পলক দেখে স্বর্ণের চেন দিয়ে এসেছিল সে। কিন্তু অর্ক, কামরান, সান্ডি সায়নের জন্য দেশের বাইরে তাকে দেখতেও পারেনি, তাই তাকে নিয়ে যাবে গিফট কিনতে। আসলে এসব অজুহাত মাত্র, তার আসলে আড্ডা দিতে চাচ্ছে, মন ভালো করানোর জন্য তার থেকে সময় চাচ্ছে। খুব ভাগ্য করে বন্ধু পেয়েছে কিনা। রেডি হয়ে বের হয়ে কাউকে দেখতে না পেলে ড্রয়িং রুমও ফাঁকা, আশেপাশে কারো সারা শব্দও নেই। ড্রয়িং রুম পেরিয়ে বাইরে আসতে দেখা গেল রুবাব সায়ন ঘাসের উপরে পা মেলে দিয়ে বসে পেয়ারা খাচ্ছে।
সামুদ্রিজন প্রজাপতি ধরার জন্য ছোটাছুটি করছে। একটু দূরে ঐশ্বর্য স্বর্ণ খালি পায়ে ঘাসের উপরে হাঁটছে। শখ চলে গেছে কিছুক্ষণ হলো। সারাফাত সাফওয়ান চৌধুরী আসরের নামাজ পড়ে আর বাড়ি ফিরেননি। মাগরিবের নামাজ পড়ে একেবারে ফিরবেন বোধহয়। সিমেন, সিরাত, সিতারা তিনজনকে দেখা গেল সবজি বাগানে পুঁইশাকের ডগা বেঁধে দিচ্ছেন। বাগানের এক কোণে থাকা মস্ত বড় লেবুর গাছটার লেবুর ভরে মাটিতে নুয়ে পড়েছে। 12 মাসে লেবু হয় গাছটাতে, এত রস। বেগুনের গাছগুলো মরে গেছে। লাল শাকের বীজ ফেলা হয়েছে সেই কবে। শাকের পাতাগুলো পাকাপুক্ত খেয়ে ফেলেছে। টমেটোর গাছগুলো পানি না পেয়ে রোদে পুড়ে মারা গিয়েছে। আলু গাছও তাই। কাঁচা মরিচের গাছগুলো যায় যায় অবস্থা। কয়েকটা কাঁচামরিচ থেকে সিরাত তুলে নিলেন। তিন যা অনেকদিন পর এদিকে হাঁটছেন। পূর্বে যেভাবে নিজেরা সবজির বাগান লাগাতেন আজকেও তাই করলেন। নতুন করে লাউ, বেগুন, টমেটো সহ লাল শাকের বীজ ছিটাচ্ছেন। গাছে পানি দিলেন। ডাল কেটে লেবুগুলো ছিঁড়ে নিলেন। এত লেবু কি করবেন বুদ্ধি পেলেন না তখন সিমিন বললেন, লেবুর আচার বানাবেন। লেবুর আচার অর্কটা খুব পছন্দ করে। বাকি লেবুতে একটা করে ভাতের সাথে খাবেন আর বাকি সব রস নিংড়ে আইস করে ডিপ ফ্রিজে রাখবে। যখন যখন লেবু শরবত বানাবেন আইস কিউব দিলেই হবে। এসব নিয়েই টুকিটাকি কথা হচ্ছিল ওনাদের মাঝে। তখন বাইকের শব্দ পেয়ে সকলেই ঘুরে তাকালেন। সিমিন বললেন, এই সময় কোথায় বের হচ্ছিস? দাঁড়া, একটু নাস্তা করে যা। না, এখন না। ওনাদের কথা শুনে রুবাব চেঁচিয়ে উঠল, সাইটের সাহেব কোথায় যাচ্ছেন? কাজ আছে। কখন ফিরবি? দেরি হবে। মিষ্টি জাতীয় কিছু আনিস তো ভাই। মিষ্টি জাতীয় কি আনবো, নাম নেই। এই ধর রাবড়ি, কাজু বরফি, কেশর পোড়া, রাজভোগ, এসব আর কি। তাদের কথার মাঝে ইতিউতি করে শাহানা ডাকলো, ভাই শুনে যা। সত্যটু শব্দ না করে বাইক নিয়ে বেরিয়ে গেল। শাহান করুণ দৃষ্টিতে শুধু তাকিয়ে দেখল। ভাইকে কষ্ট দিয়ে ফেলেছে ভেবে দুপুর থেকে এক দণ্ডও শান্তি পায়নি। অপেক্ষায় ছিল শুদ্ধ কখন বের হবে, কখন কথা বলবে, কিন্তু সুযোগ তো দিলই না। সে দুহাতে মাথার চুল খামচে ধরলেও আর কিছু বলল না। ভালো লাগছে না। পরে সত্যর কথাগুলো অনেক ভেবে দেখেছে। সত্য ঠিক তার এগোনোর সুযোগ নেই, পেঁচানোর সুযোগ নেই। বর্তমানে দেওয়ালে পিঠ ঠেকে গেছে। দুপুরে ঘটনার পর রুমে গিয়ে দেখে সত্যি তার ফোনে কয়েকবার কল এসেছে। কল ব্যাক করে শুনল সে তার আবেদন গ্রহণ করা হয়নি, অর্থাৎ নির্বাচন হবেই, এবং সেটা সামনের সপ্তাহে হতে আর মাত্র 7 দিন। তার মধ্যে 48 ঘন্টা আগেই প্রচার বন্ধ করতে হবে। 48 ঘন্টা মানে 2 দিন আগে। তাহলে হাতে থাকলো মোট 5 দিন। এই 5 দিন জানপ্রাণ দিয়ে প্রচার চালিয়ে যেতে হবে। সকালের দিকে পার্টি অফিসে গিয়েছিল একবার, সন্ধ্যায় আরেকবার যাবে। আসলে ভাঙা পা নিয়ে হাঁটাহাঁটি করতে খুব কষ্ট হচ্ছে। তবুও কিছু করার নেই। মাগরিবের আজানের পর রুবাবের সাহায্যে পার্টির অফিসে গেল সায়দ। মনির সকল দোটানা ছেড়ে ফেলে পূর্বের মতো প্রাণবন্ত হয়ে সকলের সঙ্গে আড্ডায় বসল। আজমরা আজকের শেষ প্রচার সেরে এসে হৈ হৈ করতে লাগলো। এভাবে রাত 12টা বেজে গেল। রুবাব ঘন্টা দুয়েক আগেই শুদ্ধর কিনে পাঠানো হাত ভর্তি খাবার নিয়ে বাড়ি ফিরে গেছে। বাকিদের বুঝে দিয়ে আরেকটা প্যাকেট নিয়ে গেছে ঐশ্বর্যের কাছে। মেয়েটা রাবড়ি খেতে খুব পছন্দ করে, তবে সেটা নাম করা মিষ্টান্ন ভাণ্ডারের দোকানেই হতে হবে। ওই দোকানের রসমালাই পছন্দ করে শীতল। শখের পছন্দ কাজু বরফি। স্বর্ণের মিষ্টি তেমন পছন্দ না, তবে যখন যা আনা হয় টেস্ট করে, এই যা। দোকানটা চৌধুরী বাড়ির থেকে দূরে বিধায় যখন তখন যাওয়াও যায় না। শুধু বাইক নিয়ে বের হচ্ছিল, চট করে আনতে পারবে বিধে তাকে বলা। আরেকটা কথা না বললেই নয়, আসলে ঐশ্বর্যের জন্যই এতগুলো আনতে বলেছিল। শুদ্ধ বুঝে সেই দোকানেই এনেছে। অর্কের সঙ্গে দেখা হলে অর্কের জন্য কাজু বরফি পাঠিয়েছে। বাকিদের জন্য আনা মিষ্টি কিনলেও কিনেনি রসমালাই। রসমালাই নিয়ে কারাকারি করার পাগলিটাই তো নেই। এইসব ভেবে দীর্ঘশ্বাস ফেলল রূপা। সিঁড়ি বেয়ে উঠতে উঠতে চিন্তিত হলো ঐশ্বর্যের জন্য। আজকাল ঐশ্বর্য অল্পতেই অসুস্থ হয়ে যায়। কারণে অকারণে কিছু বললে খ্যাচখ্যাচ করে। কদিন ধরে দাঁড়াতেও পারছে না। দাঁড়ালে নাকি মাথা ঘুরছে, খালি নাকি ঘুমাতে ইচ্ছে করে। এত অলস হয়েছে, সুযোগ পেলে শুয়ে পড়ে। শুতে শুতে চোখের পলকে ঘুমিয়ে খাতা। মিষ্টি করে ডাকলে কে উঠে বলে, অন্যদিকে এখন ঘুমাতে দাও। অথচ সে কখনো খাওয়ার জন্য ডাকে, কখনো কেউ ডাকে। সে কি শুধু সেসবের জন্যই ডাকে? আশ্চর্য। আজও রুমে এসে দেখে ঐশ্বর্য ঘুমোচ্ছে। নিজেকে সুন্দর করে গুছিয়ে নিয়ে ঘুমোতে পারে মেয়েটা। এটা অবশ্য খুবই ভালো দিক। তবে কেন জানি তার এত সুখের ঘুম রুবাবের সহ্য হলো না। হাতের ব্যাগটা রেখে এক ছোটে ঘুমোতো বউকে চেপে ধরে চুমু দিতে লাগলো। ঐশ্বর্য চমকে উঠে চোখ বড় বড় করে তাকিয়ে চোখ মুখ কুচকে তাকে ঠেলতে শুরু করলো। চেঁচিয়ে ছাড়তে বলল। অসভ্য ইতর বলে 2-1টা গালিও দিল। ঐশ্বর্যকে একটু বেশি ছটফট করতে দেখে তড়ি ছিটকে সরে গেল রুবাব। একটু দূরত্বে দাঁড়িয়ে ইনোসেন্ট ফেস করে বলল, একটাই সিগারেট।
ভালো করেছো, তোমার ইচ্ছে হয়েছে সিগারেট খেয়েছো, এবার আমার ইচ্ছে করছে তোমার গায়ে বমি করার। করবো? এদিকে এসো। আর খাবো না। না খেলে আমিও বমি করব না। এখন যখন খেয়েছো, আজকের হিসাব আজকেই শেষ করি। সামনে এসো, বসো। আচ্ছাকে ফ্রেশ হয়ে আসি। একথা বলে তড়িঘড়ি ওয়াশরুমের দিকে ছুটতে গেলে ঐশ্বর্য ফিক করে হেসে ফেলল। বিড়বিড় করে বলেই ফেলল, পাগল একটা। তখনই দৃষ্টি গেল প্যাকেটের দিকে। সেটা খুলে রাবড়ি দেখে খেতে শুরু করলো। কিন্তু একটু খেতেই গা গুলিয়ে লাগলো। দৌড়ে ওয়াশরুমের দরজা ধাক্কাতে লাগলো। রুবাব দরজা খুলতে খুলতেই তার গায়ে হরহর করে বমি করে দিল। এরপর হাঁপাতে হাঁপাতে বলল, ভালোবাসি জামাই চাঁদ। রুবাব স্থির হয়ে কাপড় দিয়ে বমি নিয়ে মুখে হাসি এঁটে জবাব দিল, ভালোবাসি টু বউ চাঁদ। অতঃপর দুজনে ফিক করে হেসে ফেলল। এভাবে দেখতে দেখতে কেটে গেল আরও একটি দিন। বাড়ির পরিবেশ আগের তুলনায় থমথমে ভাব কেটে ধীরে ধীরে স্বাভাবিক হয়ে এলো। আরও একটা জিনিস লক্ষ্য করা গেল, এবারে নির্বাচনে নিয়ে জনগণের মধ্যেও খুশির আমেজ দেখা যাচ্ছে। ভোট দিতে যাওয়ার আগ্রহ দেখা যাচ্ছে। পাড়ার মোড়ে মোড়ে কত গল্প হচ্ছে। সায়ন আর রবির প্রচার হচ্ছে পুরো দমে, যার কারণে খেলা যেন আরও জমে উঠেছে। তবে সেদিনের পর শুদ্ধর সঙ্গে সায়নের দেখা হয়নি। সায়ন কয়েকবার ডাকলেও শুদ্ধ দেখা করেনি। কিছু একটা নিয়ে সেও ব্যস্ত, কাগজপত্র নিয়ে ছোটাছুটি করছে, যদি এই ব্যাপারে কাউকে কিছু বলেও নি। সায়ন আরও একটা জিনিস লক্ষ্য করলো, সিদ্দিকের কোনো খোঁজ নেই। যতবার আজমকে জিজ্ঞেস করেছে, আজম মিটমিট করে হাসে। এর মধ্যে কোনো ঘাবলা আছে জেনে সরাসরি ফোন করলো শুদ্ধকে, কারণ তার অনুপস্থিতিতে এই দুজনে সব সামলিয়েছে, সব জানে। কল বেঁচে বেঁচে প্রায় 3বারের বেলায় রিসিভ হলো। সায়ন তখন খেকিয়ে উঠে বলল, আই পাগলের বাচ্চা গরু, কোথায় তুই? যেখানে থাকিস এই মুহূর্তে আমার সামনে হাজির হবি। ভালো করে ডাকছি, কানে কথা ঢুকছে না। বেশি বড় হয়ে গেছো না, এখন আমাকেও উপেক্ষা চোদাইতাছো? তোমাকে না বলছি আমার সঙ্গে এসব ভাষায় কথা বলবা না? আসছে সাহেব বাবু, তাড়াতাড়ি আইন, কথা আছে। পারবো না। আবার বলে পারবো না? বোন বাড়ি নেই দেখে সাহস বেড়েছে নাকি? কাজে আসছি, দেরি হবে। কোন গর্তে তুই যে দেরি হবে? বলবো না। সিদ্দিক কোথায়? কোন সিদ্দিক? জাওরা সিদ্দিক? চিনি না। মেরে মুখ ভেঙে দেবো তোমার। বল সিদ্দিক কোথায়? রাজনীতি করো তুমি, অথচ রাজনীতির লোকদেরকে চিনে রাখবো আমি? এত টাকা পড়েনি আমার, এসব ব্যাপারে জানিও না। ছাপোষা সাধারণ মানুষ আমি, এত বড় বড় ব্যাপার আর থাকতেও চাই না। এ কথা বলে শুদ্ধ কল কেটে নিজে কাজে মন দিল। কাগজপত্র উল্টে পাল্টে দেখে জমা দিয়ে বেরিয়ে এলো। শীতলের কেস নিয়ে হাইকোর্টে আপিল করিয়েছে। কয়েকদিন পর আপিলের রায়, দেখা যাক এবার কি হয়। দিন শেষে সবার জন্য করতে গিয়ে নিজের ভালো থাকাটা হচ্ছে না। এবার সবার আগে নিজের ভালো থাকার কথা ভাববে, কিন্তু আসলে কি পারবে? এটা কি আদৌ সম্ভব? সে গাড়িতে বসে হাত বাড়িয়ে একটি বক্স বের করলো। হাসানের ছেলের জন্য গিফট কিনতে গিয়ে এটা নজরে পড়েছিল। এত পছন্দ হয়েছিল যে প্রথমে এড়িয়ে চলে এসেছিল, তারপর ফিরে ফিরে আবার কিনে এনেছে। কেন জানি ফেলে আসতে মন সায় দেয়নি। সে ধীরে ধীরে বক্সটা খুলে করুণ দৃষ্টিতে তাকিয়ে রইল। বক্সে খুব ছোট ছোট পায়ের পায়ের জন্য একজোড়া রূপোর নূপুর, মোটা চওড়া নূপুর জোড়া, এত বেশি সুন্দর। মৃদু নাড়লে রিনঝিন করে বাজে। যখন ছোট্ট একটা ফুল এটা পরে রুম জুড়ে দৌড়াবে, কিলকিল করে হাসবে, তাকে দেখে বাবা বলে ছুটে আসবে, তখন এই মুহূর্তটুকু কেমন হবে? ভাষায় প্রকাশ করার মতো কি? ঘড়ির কাটার সময় দুটোই নিজস্ব ছন্দে, নিজস্ব নিয়মে। তাদের থামিয়ে রাখার ক্ষমতা কারও নেই। নেই গতিবাধার কোনো উপায়। ঠিক তেমনই সময়ের স্রোতে ভেসে জীবন এগিয়ে চলে অবিরাম এক ধারায়। এগিয়ে চলে সময়, কাটতে থাকে প্রহর। সেই হিসেব পেরিয়ে গেল বেশ কয়েকটি দিন। নির্বাচনের প্রচার 48 ঘন্টা আগে বন্ধ হয়ে গেছে। যেখানে মাইক, স্লোগান, মিছিল পুরো এলাকায় সরগম থাকতো, প্রচার বন্ধ হতেই চারিদিকে কেমন শান্ত হয়ে গেছে। শুধু পোস্টার ব্যানারগুলো দেওয়ালের পিলারে বাঁধা, দড়িতে ঝুলছে। নতুন করে লাগানোর নিয়ম নেই। বেঁধে দেওয়ার সময় প্রচার শেষ। প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনী গাড়ি নিয়ে টহল দিয়ে বেড়াচ্ছে। আগামীকাল সকালে নির্বাচন, এই জন্য একটু পরপরই পুলিশের গাড়ি দেখা যাচ্ছে। এখন বাজে রাত 2:30, অথচ ঘুম নেই শুদ্ধ সায়নের। টেনশনে নাকি অন্য কারণে বোঝা জানা গেল না। দুই ভাই বাড়ির ছাদে পা ঝুলিয়ে বসে আছে। মাথার উপরে মস্ত আকাশটা, মস্ত বড় চাঁদ, দু হাতে ভরে জ্যোৎস্না ছড়াচ্ছে। জ্যোৎস্নার আলোয় চারিদিকে ভর উঠেছে। বাতাসে ভেসে আসছে বেলি ফুলের ঘ্রাণ। রাস্তায় মোড়ের কুকুরগুলো ধুলোমাখা রাস্তায় ঘুমিয়ে আছে। নেই বালিশ, নেই কাঁথা, নেই শরীরের নিচে নরম গদির বিছানা, তাও কত সুখে ঘুমোচ্ছে তারা। মা কুকুরটা ঘুমিয়ে আছে, আর তার 3টে ছানা চুকচুক করে দুধ খাচ্ছে। কখনো বা মায়ের চারিপাশে চক্কর মেরে দূরে গিয়ে শুয়ে পড়েছে। ছানার আনাগোনা না বুঝে মা কুকুরটা ঘাড় উঁচিয়ে দেখে, ডেকে নিচ্ছে কিনা বোঝা গেল না। তবে ছানাটি সুরসুর করে এসে মায়ের গা ঘেঁষে শুয়ে পড়ল।
পুরো ঘটনা দুই ভাই দেখল। সায়ন হঠাৎ শুদ্ধর কাঁধে মাথা রেখে চাঁদের দিকে তাকিয়ে রইল। কিছুক্ষণ চুপ থেকে মলিন সুরে বলল, সরি ভাই। শুদ্ধ জবাব দিল না। বাইরে থেকে জবাব না পেয়ে সায়ন ভেজা কণ্ঠে পুনরায় বলল, সত্যি বলছি, তোকে কষ্ট দিতে চাইনি ভাই। তুই তো জানিস তুই আমার ভাই, তুই আমার বন্ধু। ধ্রুব মারা যাওয়ার পর আমি বন্ধু বানাতে পারিনি, প্রয়োজনে হয়নি, কারণ বন্ধুর মতোই সবসময় সবার আগে তোকে পাশে পেয়েছি। কিছু বলার আগে আমার পেয়ারা মনের কথা তুই বুঝে নিয়েছিস। ভালো মন্দ সব কথা তোর সাথে শেয়ার করেছি। তোর জন্য বাড়ির বাইরেও যেতে পারিনি। এই কটা দিন তুই আমার সাথে কথা বলিসনি, দেখা করিসনি, ডাকলে কাছে আসিসনি। তাতে টের পেয়েছি তুই ছাড়া আমি অচল। আমার ভাই ছাড়া আমাকে চালানোর মতো কেউ নেই, মানিয়ে নেওয়াও কেউ নেই। আজ অনেকদিন পর ধ্রুবকে ভীষণ মনে পড়ছে। বুকের বাপাসটা কেন যেন করছে। অথচ দেখ, এক যুগ ধরে আমি ধ্রুব হারা, বন্ধু হারা। আমার ধ্রুব আমার পাশেও নেই, সঙ্গেও নেই। ঠিক এভাবে কতদিন তার কাঁধে মাথা রাখিনি। ধ্রুব মারা যাওয়ার পর যখন লুকিয়ে লুকিয়ে কাঁদতাম, তুই তো বলতি তুই আমার আরেক ধ্রুব, ওটা ধ্রুব, আরেকটা ভাই বন্ধু, আমার পথ চলার আরেকটা সঙ্গী। শেষ নিঃশ্বাস অব্দি ধ্রুবর মতো করে আমাকে নাকি চালিয়ে নিবি, বানিয়ে নিবি। কখনো আমাকে মাঝপথে ছেড়ে যাবি না, নাকি দূরে যাবি না। আজকে কেন দূরে সরে থাকছিস? করলাম না হয় একটা ভুল, তাই বলে কথা বলা বন্ধ করে দিবি? ডাকলেও আসবি না? একবারও ভাবলি না ভাইয়া কষ্ট পাবে, একা একা তর পাবে? এতটা বেয়াদব তো তুই ছিলি না রে শুদ্ধ। তাহলে কেন হলি, কবে হলি? তুই তো জানিস শাহরিয়ার চৌধুরী ওপরে ওপরে শক্ত হলেও ভেতরে পুরোটাই ফাঁপা। তার আসলে কেউ নেই, কিচ্ছু নেই। তবু এত নিষ্ঠুর কেন আমার প্রতি? সায়নের চোখের পানি কাঁধে অনুভব করল শুদ্ধ। বাম কাঁধ ভিজে গেছে মুহূর্তেই। হাতের মুঠ শক্ত করে স্থির হয়ে বসে রইল। বোকাজ ভাইটা জানেন সে দূরে আছে, অথচ আসলেই কি আছে নাকি ছিল? তবে এই ব্যাপারটাকে কিছু বললও না, ভুলও ভাঙল না। এটা পানিশমেন্টটুকু হিসেবেই থাক, যাতে ভবিষ্যতে না ভেবে সিদ্ধান্ত নেওয়ার আগে 10 বার ভাবে। আপাতত টপিক চেঞ্জ করা জরুরি, কারণ ধ্রুব হচ্ছে সায়নের বুকের আরেকটা সফট কর্নার বলা চলে। এখন যদি না থাকাই, তাহলে কুমড়ে কুমড়ে ধ্রুবর জন্য কাঁদবে, তারপর জড়পা দিয়ে কাল ছুটে যাবে পাহাড়ে, যেখান থেকে ধ্রুব লাফ মেরে চিরতরে হারিয়ে গেছে পৃথিবীর বুক থেকে। অতঃপর শুরু হবে আরেক দফা পাগলামি। তাই টপিক বদলাতে দূর অন্ধকারের দিকে তাকিয়ে বলল, রাতের শহর অনেক সুন্দর, চলো ঘুরে আসি। না, মুড নেই। তাহলে রুমে গিয়ে ঘুমাও, আমি বের হব। এত রাতে বের হতে হবে না। তাহলে বসে বসে মশার কামড় খাও, আমি উঠছি। আচ্ছা চল, চা খাওয়াতে হবে কিন্তু। টাকা নাই। বোন ঠিকই বলে, তুই একটা কিপটা। বলবেই তো, 50,000 তো তোমার বোনের গেল না, আমার গেল। অথচ হাসপাতালে ট্রিট দিয়ে ওই আমাকে বিয়ে করেছিল। অথচ এতদিন পর কট খেলাম আমি। এই কথা শুনে সায়ন শব্দ করে হেসে ফেলল। তো কথা বাড়ালো না, ভাইয়ের হাত ধরে ধীরে ধীরে হাফ সিটে নিচে নামলো। বাকি সিটে সেদিনের মতোই পিঠে নিল। এরপর দুজনেই পার্কিং লট থেকে বাইক নিয়ে বের হলো। সায়নের বাইক সেদিন কনকের ছেলেপুলেরা নষ্ট করে ফেলেছিল, পরে আর কেনা হয়নি। তাছাড়া সায়ন বর্তমানে বাইক চালানোর অবস্থাতেও নেই। তাই শুদ্ধর বাইক নিয়ে দুভাই বেরিয়ে পড়ল তাদের অজানা উদ্দেশ্যে। বাইক চালাতে থাকলো শাসা করে, কখনো হাইওয়ে, কখনো উঁচু নিচু মাটির পথ পেরিয়ে। গল্পের তালে তালে শহরের অলিগলি ঘুরল। বাইক থামিয়ে চা খেলো। দুজন দুজনকে খুব পচালো। মন খুলে হাসলো। এতদিন পর সুন্দর মুহূর্ত কাটিয়ে ভোরের দিকে বাড়ি ফিরল। অতঃপর নিজ নিয়মে ভোর হলো। ধীরে ধীরে জেগে উঠল শহর। আজ নির্বাচন, সকাল 8টা থেকে ভোট গ্রহণ শুরু। বেলা বাড়ার সাথে সাথেই দলে দলে মানুষ ভোট কেন্দ্রে গিয়ে এগিয়ে যেতে লাগলো। এদের মধ্যে কেউ নতুন ভোটার, তাদের উচ্ছ্বাসটা বেশি। নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে যাওয়ার এক আলাদা আগ্রহ। চৌধুরী বাড়ির সদস্যরাও ঠিক সময় মতো গিয়ে ভোট দিয়ে এলেন। সায়ন 8টার পর ঘুম থেকে ওঠে। আজমকে সঙ্গে নিয়ে কয়েকটি কেন্দ্র ঘুরে দেখল। সবকিছুই স্বাভাবিক, কোথাও কোনো গোলযোগ নেই। এখন পর্যন্ত সবকিছু স্বাভাবিকভাবেই চলছে। যদি কেউ বা কারো সমস্যা সৃষ্টি করতে চায়, তাদের কঠোরভাবে দমনের নির্দেশ দেওয়া হয়েছে। উপর মহলের আদেশ অনুযায়ী পুলিশ বাহিনীও প্রস্তুত। এভাবে কেটে গেল সারাদিন। কত মানুষ এলো, ভোট দিল, সহি সালামতে আবার ফিরেও গেল। তবে যত সময় গড়াতে লাগলো, ভেতরে ভেতরে একটা অদৃশ্য প্রতিযোগিতা জমে উঠল। চিন্তার সায়নের মুখ শুকিয়ে কাঠ, অথচ শুদ্ধ তাকে অভয় দেওয়া তো দূর। সিজি পিৎজার একটা স্লাইস মুখে পড়ে ধীরে সুস্থ খেতে লাগলো। এদিকে সায়ন একবার উঠছে তো আরেকবার বসছে। টেনশনে এখন অবধি কত লিটার পানি গিলেছে কে জানে। তার অস্থিরতা দেখেও শুদ্ধ পিৎজার আরেকটা স্লাইস খেতে খেতে বলল, কোল্ড ড্রিঙ্কসের ক্যানটা খুলে দে তো। পারবো না, তুই খুলে খা। দেখছিস না টেনশন করছি। বারবার উঠবস করলে টেনশনে তো কিভাবে টেনশন দিতে পারবো না। এভাবে কেউ টেনশন করে? শুদ্ধ রে, আমার খুব অস্থির অস্থির লাগছে।
হেরে গেলে মান সম্মান থাকবে না। শুধু জায়গা মতো খোঁচাটা দিল। কিছু কিছু মানুষ বলেছিল নির্বাচন করবে না, অথচ এখন হারার ভয়ে প্রেশার লো করে ফেলেছে। আর কত কি দেখবো আল্লাহ। সত্যি টেনশন হচ্ছে পাল। নাও পিৎজা খাও। খেলে কি হবে? পিৎজা খেলে পেট ঠান্ডা, পেট ঠান্ডা তো মস্তিষ্ক ঠান্ডা, মস্তিষ্ক ঠান্ডা তো শরীর ঠান্ডা, শরীর ঠান্ডা তো বাকি সব ঠান্ডা। কুলনেস আমার নাই রে ভাই। আমার তো পারতে পারতে উত্তেজনা। সেই উত্তেজনায় না শান্ত থাকতে পারছি আর না টেনশন ফ্রি হয়ে বসতে পারছি। বাইরে যদি হেরে যাই, গেলে যাবে। তোমার বোন পরীক্ষায় ফেল করে এসে যদি দাঁত বের করে বলতে পারে, বুঝলেন শুদ্ধ ভাই, ফেল করাও একটা আর্ট, যা সবাই পারে না। তুমি তারই ভাই, বোনের রুলস ফলো করবে। অন্যরা নির্বাচনে জিতে জয়ের ধ্বনি দিয়ে মিছিল করে বের হবে, আর তুমি না হয় হেরে গিয়ে প্যান্ট বাজিয়ে নিজের হার স্বীকার করবে। সত্যর কথা শুনে সায়ন মুখ ভোতা করে তাকিয়ে রইল। বেদকটা একটু অভয় দেওয়া তো দূর, টেনশন আরো বাড়িয়ে দিল। সে শুদ্ধর শক্তপোক্ত বাহুতে একটা ঘুষি বসিয়ে শুদ্ধর হাতে পিৎজাটাই কেড়ে নিয়ে খেতে লাগলো। ওইদিকে চৌধুরী বাড়ির সবাই চিন্তায় কাতর। ছেলেটা শেষ মুহূর্তে নিজের স্বপ্ন ধূলিসাৎ করতে চেয়েছিল। আল্লাহ আবারও তাকে সুযোগ দিয়েছে। এবার জয়ের হাসিটা যেন সেই হাসিতেই পারে। যদিও ভোটারদের উপস্থিতি আনাগোনা ভোটের সংখ্যা থেকে বোঝা যাচ্ছিল কোনো দিকে পল্লা ভারী হতে চলেছে। অতঃপর বিকেল 4টা বাজতেই ভোট গ্রহণ শেষ হলো। শুরু হলো ভোট গণনা নামে অপেক্ষার আরেকটা অধ্যায়। ভোট গুনতে গুনতে কয়েকটা কেন্দ্রে কোথাও রবি এগিয়ে, কোথাও বা সায়ন। এভাবে একের পর এক আপডেটের সাথে উত্তেজনা বাড়তে লাগলো। শেষে সব হিসাব পাল্টে বিপুল ভোটের ব্যবধানে জয় ছিনিয়ে নিল শাহরিয়ারের পায়রা। মনে হলো পায়রা যেন ডানা ছাপড়ে নিজের জয় নিজেই আনলো। মুহূর্তে পুরো জেলায় ছড়িয়ে পড়ল সেই খবর। চারিদিকে শুরু হলো উল্লাস, আনন্দ আর বিজয়ের মাতামাতি। এভাবে রাত তখন অনেকটা গড়িয়ে গেছে। ঘড়ির কাঁটা 11টা পেরিয়ে দৌড়াচ্ছে যেন। চারিদিকে তখনও সবার মুখে মুখে একটাই স্লোগান, জিতেছে কে রে, জিতেছে কে, শাহরিয়ার ভাই ছাড়া আবার কে। এভাবে স্লোগান দিতে দিতে বেশ কয়েকটা মিছিল বের হলো। সায়ন শুধু তাকিয়ে দেখলো, কেন জানি এত উল্লাসের ভিড়েও অদ্ভুত শূন্যতা ঘিরে ধরেছে তাকে। বুকের কাছে একটা চাপা ধরে রেখেছে। সারাদিন ভাইয়ের খেয়াল রাখার জন্য শুদ্ধ সঙ্গে ছিল। টেনশনের সময় পাশে থেকে রাগিয়ে দিয়ে কতবার হাসিয়েছে, ঠিক ঠিক। সবই যখন তাকে আনন্দিত জানাতে ব্যস্ত, সায়ন তখন সব এড়িয়ে আচমকা শুদ্ধকে জড়িয়ে ধরল। সবাইকে অবাক করে দিয়ে হাউমা করে কাঁদতে লাগলো। ভাইয়ের কাঁধে মুখ লুকিয়ে শক্ত করে কপাটে ধরল। শুদ্ধ থমকে গেল। মুহূর্তে ঠোঁটের কোণে হাসি ফুটল তার। তাদের দেখে আজম থেকে শুরু করে এতদিন যারা দলের জন্য খেটেছে, তারা একে একে জড়িয়ে ধরল। সে দেখে অনেকের চোখের কোণে জল জমল। এই মিলন পর্বটুকুই হাইলাইট হলো সোশ্যাল মিডিয়াতে। দলের ছেলেপুলেরা অনেক আগে শাহানের কাছে আবদারে নির্বাচনে জিতলে দামি ব্র্যান্ড টেস্ট করাতে হবে। সে কথা মতো তাদের খুশি করতে কাজ ছুড়ে দিল। বেহায়াগুলো দাঁত বের করে হাসল। অতঃপর এসব করতে করতে রাত প্রায় 1টা বেজে গেল। বাড়ির কেউ ঘুমায়নি, তাদের নতুন করে অভিনন্দন জানালো। অতঃপর বড়দের ধমক শুনে যে যার রুমে শুতে চলে গেল। কিন্তু শায়ন রুমে গিয়েও শান্তি পেল না। অস্থির হয়ে স্বর্ণকে বলল, সবার এত আনন্দেও বুক ঠান্ডা হচ্ছে না। আমার এখন কি করা উচিত? কি করব আমি? বল না চাঁদ। স্বর্ণ যেন সহজে বুঝে গেল শায়নের রোগের কথা। শায়নের মাথা বুকে চেপে ধরে মাথায় চুমু আঁকলো, ফিসফিস করে বলল, যাবে বোনের কাছে? তাহলে চলো। শায়ন স্বর্ণের বুকে মাথা তুলে জিজ্ঞেস করলো, তুই যাবি? যাব। যার কারণে আমাদের জয়, তার কাছে যাব না? কিন্তু এখন তো দেখা করতে দিবে না। না দেখ, কেন্দ্রের লোহার গেটটা না হয় একটু ছুঁয়ে আসবো। ওখানকার আকাশে বাতাসে আমার বোনের নিঃশ্বাস মিশে আছে। বাতাসে কানে কানে না হয় বলে আসবো, আমার বোনকে যেন চুপি চুপি বলে আসে, এই বোনু, আমরা জিতে গেছি। জিতে গেছে আমাদের লড়াই, জিতে গেছে আমাদের বিশ্বাস। শাহান ছল ছল চোখে হ্যাঁ বোধক মাথা নাড়ল। তারপর স্বর্ণের হাত ধরে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল উন্নয়ন কেন্দ্রের পথ ধরে। স্বর্ণের জন্য সায়ন ধীরে ধীরে গাড়ি চালাচ্ছে। ভালো রাস্তায় স্পিড বাড়িয়ে দিচ্ছে। মাঝে মাঝে চোখের কোণে জমে থাকা জলে ঝাপসা রাস্তা দেখছে। ঘড়ি কাঠের দিকে খেয়াল নেই। তবে একটা সময় গাড়ি এসে থামলো উন্নয়ন কেন্দ্রের সামনে। উঁচু লোহার গেট। গেটের ওপাশে বন্দি কোনো রোমে আছে তাদের আদরের ছোট বোন, তাদের তোতা পাখি। এখন স্থির হয়ে দাঁড়িয়ে রইল। ইচ্ছে করলো গেটটা ভেঙে চুরে ভেতরে গিয়ে গলা ফাটিয়ে বলতে, জান বাচ্চা পাখি আমার, তুই না মেয়রের বোন হতে চেয়েছিলি? জিতে গেছি বোন, আমরা জিতে গেছি। আমাদের পায়রা জিতে গেছে। কিন্তু সেটা সম্ভব না। চাইলে কি এখনই ভেতরে যাওয়া যাবে? না, যাবে না। এখানেও কিছু নিয়ম আছে, সময় আছে। যতই মেয়র পদে বিজয়ী হোক, চরম সত্য হলো সে অসহায় এক ভাই। এসব ভাবতেই ঠোঁট কেঁপে উঠল। মনে কাঁথা কিছু কথা গলায় আটকে গেল। পেয়ে গড়িয়ে পড়ল কয়েক ফোঁটা জল। আজকের এই আনন্দের রাতেও তাদের সঙ্গে প্রিয় প্রাণটি নেই। এসব নিয়ে যার এত আনন্দ, খুশি, প্রফুল্লতা, তার এই অনুপস্থিতির সব আনন্দ ফিকে করে গেছে।
এসব ভেবে কিছুক্ষণ দাঁড়িয়ে ভাঙা মন আর ছলছল চোখ নিয়ে দুজনে ফিরে এলো। এদিকে এত রাতে গাড়ির শব্দ পেয়ে রুবাব তড়িঘড়ি করে বেরিয়েছিল। শায়নার স্বর্ণকে বের হতে দেখে ছুটে গিয়েছিল শুদ্ধর কাছে। শুদ্ধ বাইকের চাবি নিয়ে গেট পেরিয়ে বের হতেই দেখে আজম দাঁড়িয়ে আছে। তাকে দেখে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকালে আজম বাইকের পেছনে উঠতে উঠতে বলল, শুদ্ধ ভাই, আপনারে একা ছাড়তে না করছে। আপনি কোস্তা করলেও যাইতে কইছে। আপনি জোরে টান দেন ভাই। শাহরিয়ার ভাই কোথায় গেছে শুদ্ধ ভাইরে জানাইতে হইব। এরপর শায়নের গাড়ির পেছন পেছনে তারা গিয়েছিল। দূরে দাঁড়িয়ে দেখছিল শায়নার স্বর্ণের কাজ। মেসেজ করে শুদ্ধকে জানিয়েছিল। তারপর তাদের সাবধানে ফিরতে বলে শুদ্ধ অজু করে দাঁড়ালো শুক্রানা নামাজ আদায় করতে। সিস্তায় মাথা ঠেকিয়ে আজ নিজের সব কষ্ট, ব্যর্থতা আর চাওয়া পাওয়া সঁপে দিল সৃষ্টিকর্তার দরবারে। কারণ এই একটা জায়গাতেই মনের সমস্ত ভার জমা রাখা যায়, নিঃসংকোচে কথা বলা যায়। গোটা দুনিয়ার সামনে নিজেকে যত শক্ত রাখা হোক না কেন, সৃষ্টিকর্তার কাছে কোনো ভানই চলে না। শক্ত আবরণের প্রয়োজন পড়ে না, লাগে না মুখোশের আড়াল। এখন এখানে আসতেই হয় নিঃস্ব, হয়তো দরিদ্র বেশের, ডাকতে হয় অসহায়ের সুরে। আশ্চর্যের ব্যাপার, এই দরবারে যত বেশি নিজেকে শূন্য করা যায়, আল্লাহ মহান তাকে তত বেশি অপরন্ত রহমতে ভরিয়ে দেয়। সিজদা লুটিয়ে পড়ে যত বেশি অশ্রু ঝরানো যায়, মহান আল্লাহ তার তত নিকটবর্তী হন। তাই সেও ভঙ্গুর অসহায় বান্দা হয়ে ফরিয়াদ জানালো মন থেকে মহান রবের কাছে। তার আর মনের কথাগুলো ছিল এমন, আনুর রহিম, তোমার এই অসহায় বান্দা ভাঙা মন নিয়ে তোমার দরবারে হাজির হয়েছে। তুমি ছাড়া আমার কোনো আশ্রয় নেই ইয়া রব। তোমার অসীম দয়ার ছাড়াতে আমি বেঁচে থাকার সাহস খুঁজি। ভাইয়ের স্বপ্ন পূরণ করতে দিশারা হয়ে শুধুমাত্র তোমার কাছে সাহায্য প্রার্থনা করেছিলাম। সেই প্রার্থনা বিফলে যেতে দাও না মাবুদ, বরং আমার কষ্ট সফলতার রহমতে ফেরিয়ে দিয়েছ। তোমার এই রহমতের দরজায় আজ আপনা আপনি বুক ভিজে যাচ্ছে, কৃতজ্ঞতার ভারে অস্ত্র ঝরে যাচ্ছে। তোমার দরবারে শত লক্ষ কোটি শুক্রিয়া ইয়া আল্লাহ। কিন্তু তোমার এই অসহায় বান্দার পরীক্ষা যে এখনো শেষ হয়নি মাবুদ। আমি যে এখনো দাঁড়িয়ে আছি আরেকটি কঠিন পরীক্ষার দ্বার প্রান্তে। বুকের ভেতরে জমা কথাগুলো বললেও জানলো, না বললেও জানো। এই শূন্যতা যে আর সহ্য হয় না। আমি যে বড় ক্লান্ত ইয়া মাবুদ, ভঙ্গুর প্রায় আমার সমস্ত সত্তা। আমাকে রহম করো ইয়া রহিম। হারিয়ে যাওয়া প্রিয় সুখটুকু ফিরিয়ে দাও। যে সুখের জন্য প্রতিনিয়ত মন কাঁদে, প্রাণ কাঁদে, সেটা আবার আমাকে ফিরিয়ে দাও ইয়া করিম। হে পরম দয়ালু, আমার বুকের গভীরে শূন্যটাকে আবার পূর্ণ করে দাও। আমি যেন আবার জয়ের হাসি হাসতে পারি, তাকে পুনরায় ফিরিয়ে আনতে পারি। আমি অসহায় বান্দা, ফিরিয়ে দাও না মাবুদ। পরবর্তী পার্ট সেটা হচ্ছে সমাপ্ত পাঠ হবে। তো লেখিকা মনে হয় আধা ঘন্টা আগে পর্বটা দিয়েছিল এবং আধা ঘন্টার মধ্যে আমি ভয়েস ওভার দিয়ে তোমাদেরকে দিচ্ছি। অ্যান্ড এরপরের পার্ট লেখিকা যখন দিবে আবার তোমাদেরকে দেওয়ার চেষ্টা করতেছি। এখানে অনেকে আমাকে চিনে না, অনেক নতুন নতুন মানুষ আসতেছে। সো তারা আমার এরকম বড় বড় ভিডিও দেখে ডিসঅ্যাপয়েন্ট হচ্ছে। সো আপনারা আস্তে আস্তে জেনে যাবেন অ্যাকচুয়ালি আমি কে, বা আমি কি হারিয়ে এখানে এসেছি, আবার নতুন করে শুরু করেছি। এই জন্য আপনারা অনেকেই বুঝতে পারছেন না, আই নো দ্যাট। বাট সব কিছু ঠিক করার চেষ্টা করতেছি। দ্যাটস ইট।